আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ নিয়ে। তো প্রথমেই দেখো, আয়নিক যৌগ। আয়নিক যৌগ মানে কি? আয়ন, অর্থাৎ যে যৌগ পরস্পরের ভিতরে আয়নের ট্রান্সফারের মাধ্যমে একটি যৌগ গঠন করে। যেমন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, তার দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন, এবং তার এই যে তৃতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথে যে তার ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 1টি। আবার ঠিক যদি তুমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, এবং তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 7টি। তাহলে দেখো, আমরা সবাই জানি যে পরমাণু সবসময় একটি স্থিতিশীল অবস্থায় আসতে চায়। যেমন আমরা জানি পর্যায় সারণীর 18 নম্বর যে গ্রুপটা আছে, এই গ্রুপের মৌলগুলো সবাই নিষ্ক্রিয়। তাহলে প্রত্যেক পরমাণুই ওই 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো থাকে তাদের মতো বৈশিষ্ট্য আসতে চায়, অর্থাৎ তাদের শেষ কক্ষপথের অষ্টক পূরণ করে থাকতে চায়। তাহলে দেখো, এই যে সোডিয়াম, সোডিয়াম যদি তার এই কক্ষপথের অষ্টক পূরণ করে থাকতে চায় তাহলে তাকে এখানে 8টি ইলেকট্রন থাকা লাগবে। অর্থাৎ যেহেতু তার একটি ইলেকট্রন আছে, সুতরাং তাকে আরো 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। অথবা সে যদি এই একটি ইলেকট্রনকে ত্যাগ করতে পারে তাহলেও কিন্তু সে তার লাস্টের কক্ষপথের অষ্টক পূরণ হয়ে যাবে। তাহলে সোডিয়াম কি করবে? সোডিয়াম এই একটি ইলেকট্রন দান করে দেয়। আর যে দান করে আমরা জানি সে হচ্ছে কি ধনী, সুতরাং সে হচ্ছে ধনাত্মক, তাই আমরা লিখি সোডিয়াম পজিটিভ। ঠিক এই সোডিয়াম যে ইলেকট্রনটি দান করলো, এই দানকৃত ইলেকট্রন তখন এই ক্লোরিনের শেষ কক্ষপথ গ্রহণ করে ক্লোরিনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন ফুল হয়ে যায়। তাহলে দেখো, এমন দুইটি মৌল একটি যৌগ গঠনে অংশগ্রহণ করলো যেখানে একটি মৌল যে ইলেকট্রনটি দান করলো, অন্য মৌলটি ঠিক সেই ইলেকট্রনটি গ্রহণ করলো, এবং একজনের দান আর অন্যজনের গ্রহণের মাধ্যমে দুইটি মৌলই একটি স্থিতিশীল মৌলে রূপান্তরিত হলো। এভাবেই তারা একটি আয়নিক যৌগ গঠন করলো, যেমন সোডিয়াম ক্লোরাইড। ঠিক পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও একই সিস্টেম। এখন আসো, হোয়াট ইজ সমযোজী যৌগ। চিন্তা করো, পর্যায় সারণীর গ্রুপ 1, গ্রুপ 2 এদের শেষ কক্ষপথে 1টি 2টি ইলেকট্রন থাকে, তাই তারা ইলেকট্রন সহজে দান করতে পারে। কিন্তু যদি তুমি কার্বনের দেখো, কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। অর্থাৎ কার্বনের প্রথম কক্ষপথ ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন আছে 4টা। আমরা জানি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দ্বিতীয় কক্ষপথে যদি কার্বনকে স্থিতিশীল হতে হয় তাহলে তাকে হয় 4টা ইলেকট্রন আরো গ্রহণ করা লাগবে, অথবা তার এই 4টি ইলেকট্রনকেই বাদ দেওয়া লাগবে, তাই না? তাহলে দেখো তো, কার্বনের জন্য 4টে ইলেকট্রন গ্রহণ করাও যেমন কঠিন, 4টে ইলেকট্রন দান করাও তেমন কঠিন। সুতরাং তখন কার্বন কি করে? কার্বন তখন ইলেকট্রন শেয়ার করে। কিভাবে? যদি আমি কার্বনের শেষ কক্ষপথ ইলেকট্রনগুলোকে দেখাই, দেখো একটা ইলেকট্রন, একটা, একটা আর একটা, এরকম 4টা ইলেকট্রন কার্বনের চারপাশে বসে আছে, যে 4টি ইলেকট্রন তার শেষ কক্ষপথে ছিল। এখন সে কি করে? সে 4জন হাইড্রোজেনকে তার বাসায় দাওয়াত দেয়। যেমন এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন, আর এ একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেন গুলোর আমরা জানি একটি করে ইলেকট্রন থাকে। যখন এই হাইড্রোজেন আসে তখন তারা তাদের এই একটি ইলেকট্রন সাথে করে নিয়ে আসে। তখন কি হয় দেখো, প্রথম 4টি ছিল কার্বনের নিজস্ব ইলেকট্রন, আর এই যে 4টি হাইড্রোজেনের ইলেকট্রন, এই 4টা হচ্ছে তার কি মেহমান। তাহলে টোটাল এখন কার্বনের ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো কত? শেষ কক্ষপথে 8টি। অর্থাৎ কার্বনের কিন্তু শেষ কক্ষপথের অষ্টক পূরণ হয়ে গেল। প্যাসিভলি এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন তার একটি ইলেকট্রন নিয়ে আসছিল, এখন কিন্তু সে কার্বনের একটি ইলেকট্রনের সঙ্গে একটি বন্ধন যুগল গঠন করলো। এবং আমরা জানি হাইড্রোজেনের শেষ কক্ষপথ যেটা, তার তো একটি কক্ষপথই আছে, তো তার ওই কক্ষপথে কিন্তু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো, এই হচ্ছে হাইড্রোজেনের সেই প্রথম ইলেকট্রন, আর এই সেই কার্বনের থেকে বন্ধুত্ব করা ইলেকট্রন। তাহলে দেখো, এখন হাইড্রোজেনেরও কিন্তু প্রথম কক্ষপথের 2টা ইলেকট্রন পূরণ হয়ে গেল। এরকম ভাবে যদি 2টা পরমাণু একে অপরের সাথে
ইলেকট্রন দান বা গ্রহণ ছাড়া দুইজনের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোনো যৌগ গঠন করে তাদেরকে আমরা বলি সমযোজী যৌগ। যেমন মিথেন, এখানে হচ্ছে CH4 মিথেন। তেমনই তোমরা বলতে পারো CO2 কার্বন ডাইঅক্সাইড, H2O, এগুলো সবাই কিন্তু সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ চেনার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে মনে রাখবে যে যদি অধাতু অধাতু মিলে যৌগ গঠন করে তখন তারা সাধারণত সমযোজী যৌগ গঠন করে। যেমন দেখো এখানে কার্বন হচ্ছে একটা অধাতু, হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু, এখানে কার্বন অধাতু, অক্সিজেন অধাতু, এখানে হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। সো এরা যে যৌগ গঠন করবে তারা সাধারণত সমযোজী যৌগ হয়। আর মনে রাখবে যদি যৌগের মধ্যে যে কোনো একটা জায়গায় একটি ধাতু উপস্থিত থাকে তাহলে সেটি সব সময় আয়নিক যৌগ হবে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে কি সোডিয়াম একটি ধাতু যেটি পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপে অবস্থিত। সো এটি একটি ধাতু। সো যদি কোথাও একটি ধাতু উপস্থিত থাকে তাহলে সেটি অবশ্যই একটি আয়নিক যৌগ হবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।